স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আমি জানি বাকিরাও চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে, কারণ ভিডিওগুলি লক্ষ্য করলে বুঝতে পারবে আমি অ্যাক্টিভিটিসগুলো খুব সহজ পদ্ধতিতে সলভ করে দিয়েছি। প্রশ্নোত্তরগুলি যেরকম হওয়া প্রয়োজন সেই রকম সহজ ভাষায় সঠিকভাবে সলভ করেছি। রাইটিংগুলোতে খুব জটিল শব্দ ব্যবহার করিনি, যাতে তোমাদের মুখস্থ করতে ও বুঝতে সুবিধা হয়। এখন আমি ক্লাস 8-এর ক্লাউড টেক্সটির সমস্ত অ্যাক্টিভিটিসগুলো তোমাদের জন্য সলভ করব। অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ, পুনরায় সাজাও দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলোকে, বাক্যগুলোকে ইন কারেক্ট অর্ডার, সঠিক ঘটনাক্রম অনুযায়ী, যেরকমভাবে ঘটনাগুলো ঘটেছে পরপর সেই অনুযায়ী। অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবং প্রদত্ত বক্সে নাম্বারগুলো দিতে হবে কোনটা কখন ঘটেছে। তাহলে প্রথমে যেটা দেখতে এখানে চারেরটা হবে, হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস। সে ঘুরে বেরিয়েছিল, ইন সার্চ অফ মানে খোঁজে, অফ দ্য ক্লাউডস মেঘেদের খোঁজে সে ঘুরে বেরিয়েছিল। এখানে ওই বালকটির কথা বলেছে, টেক্সটে যে বালকের কথা বলা হয়েছে তার কথা এখানে বলেছে। তারপরেরটা হচ্ছে, তিনেরটা হচ্ছে, হি রিচড দ্য ওল্ড মাড হাট। এখানে দেখো 2 দেওয়াই আছে, 2 দেওয়া আছে এখানে। সে পৌঁছেছিল পুরনো মাটির কুঁড়ে ঘরে। তারপরে দেখো 6এরটা হবে, হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক। সে ঘুরেছিল ধুলোময় রাস্তার দিকে। তারপরে হচ্ছে 1-এরটা 4 হচ্ছে, হি স এ ঘাস কাটার। সে দেখেছিল একটা ঘাসিয়ারা কামিং ফ্রম দ্য আদার ডিরেকশান। সে আসছে অন্য ডিরেকশান মানে অন্য দিক থেকে আসছে। তারপরে 5-এরটাই এখানে 5 হচ্ছে, হি আক্স দ্য ঘাস কাটার। সে জিজ্ঞাসা করেছিল ঘাসিয়ারাকে ইফ মানে কিনা হি হ্যাড নোটিস দ্য ক্লাউড। সে নোটিস করেছে কিনা, সে লক্ষ্য করেছে কিনা মেঘেদের। আর তারপরে যেটা হচ্ছে, দ্য ঘাস কাটার ওয়াজ সারপ্রাইজড। সে ঘাস মানে ঘাসিয়ারাকে জিজ্ঞেস করেছিল সে মেঘদের লক্ষ্য করেছিল কিনা, সেই কথাটা শুনে ঘাসিয়ারা ওয়াজ সারপ্রাইজড, অবাক হয়ে গিয়েছিল। এটা হচ্ছে 6 নাম্বার হবে। পরের অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোকে কমপ্লিট করো, সম্পূর্ণ করো, উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সটের থেকে তথ্য সংগ্রহ করে। দ্য ঘাস কাটার হ্যাড এ বান্ডেল অফ। ঘাসিয়ারা ছিল একটা বান্ডেল অফ। এবার দেখো এখানে আন্ডারলাইন করা আছে, এটা লিখতে হবে তোমাদের। ফ্রেশলি কাট ঘাস, তাজা কাটা ঘাস, ব্যালেন্সড অন হিজ হেড, যেটা ভারসাম্য করে রাখা ছিল, অন হিজ হেড তার মাথার উপরে। এটা আমি রেফারেন্সটা দিয়ে দিয়েছি বইয়ের কোথা থেকে এটা পাওয়া যাচ্ছে। রেফারেন্স প্যারা 1। প্যারা 1-এ তোমরা কিন্তু এই লেখাটা পেয়ে যাবে একদম প্রথমেই প্যারা 1-এ। বিয়েরটা, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি। সে হয়েছিল ডিসঅ্যাপয়েন্টেড, সে বিরক্ত হয়েছিল, টু সি দেখে, দ্যাট দ্য ঘাস কাটার যে ঘাসিয়ারা ওয়াজ স্টিল মাইস্টিফাইড তখনও রহস্যাবৃত হয়েছিল। তার প্রশ্ন শুনে ঘাসিয়ারা রহস্যাবৃত হয়েছিল। তাহলে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, সে ছিল বিরক্ত হয়েছিল, টু সি এটা দেখে যে ঘাসিয়ারা তখনও রহস্যাবৃত হয়েছিল। এটা প্যারা 5-এ তোমরা পেয়ে যাবে। তোমরা প্যারা 5-এ গল্পটির পেয়ে যাবে এটা। আর সিএরটা, দ্য ফার্মার কুড নট, চাষি কুড নট মেক সেন্স অফ দ্য বয়েজ কোশ্চেন। চাষি কুড নট, তারপরে তোমাদের কি লিখতে হবে, মেক সেন্স মানে বুঝতে পারলো না, অফ দ্য বয়েজ কোশ্চেন ছেলেটার প্রশ্নর যে সেন্স অর্থ সেটা চাষিটা বুঝতে পারলো না। এবার পরেরটায় আসি, ডিএরটায়, হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস। সে জিজ্ঞাসা করছিল ফর দ্য ক্লাউডস মেঘেদের বিষয়ে, লাইক এ ম্যান একটা মানুষের মতো, হু হ্যাজ লস্ট এ চাইল্ড যে একটা বাচ্চাকে হারিয়েছে, অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার
এবং জিজ্ঞাসা করে, ওয়েফেরার্স মানে পথিক, পথিকদের, ইফ মানে কিনা, দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, তারা দেখেছে কিনা একটা বাচ্চাকে ওয়ান্ডারিং, ঘুরে বেড়াতে দেখেছে কিনা। তাহলে ক্লাউডসের পর থেকে তোমাদের এটাকে যেটা আন্ডারলাইন করা আছে সেটা তোমাদের বসাতে হবে এই সেন্টেন্সটাকে সম্পূর্ণ করার জন্য। এই রেফারেন্সটা কিন্তু প্যারা 9 তোমরা যদি দেখো টেক্সটির, তাহলে কিন্তু তোমরা দেখবে এই লাইনটা ওখানে দেওয়া আছে। পরের অ্যাক্টিভিটি 3, এখানে কিন্তু একটা কোশ্চেন করেছে, এই প্রশ্নটার উত্তর দিতে হবে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দাও। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি আনসার, কিন্তু কেউই দিতে পারেনি স্যাটিসফ্যাক্টরি, সন্তুষ্ট হওয়ার মতো। এখানে দেখো আমি লিখে দিয়েছি সন্তুষ্ট হওয়ার মতো উত্তর কেউই দিতে পারেনি। হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, নো ওয়ান কুড গিভ হিম, কেউ তাকে দিতে পারেনি এ স্যাটিসফ্যাক্টরি আনসার, কেউ তাকে একটা সন্তুষ্ট হওয়ার মতো উত্তর দিতে পারেনি কেন। এবার আনসারটা দেখো, ওইখান থেকে বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক, তাহলে এখানে আমি আই থিঙ্ক দিয়ে শুরু করেছি, যেরকম প্রশ্ন করেছে সেরকমভাবে উত্তরটা আমি শুরু করেছি। আই থিঙ্ক, আমি মনে করি, নো ওয়ান কুড গিভ হিম, কেউ দিতে পারেনি হিম, তাকে, এ স্যাটিসফ্যাক্টরি আনসার, একটা সন্তুষ্ট হওয়ার মতো উত্তর, বিকজ কারণ, দ্য কোশ্চেন অ্যাবাউট দ্য ক্লাউডস, প্রশ্ন, অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে, মেঘেদের বিষয়ে, ক্লাউডসদের সম্পর্কে, মেঘেদের সম্পর্কে যে প্রশ্নটা ছিল, ক্লাউডস হোয়ার অ্যাবাউটস, মেঘেরা কোথায় থাকে বা মেঘেদের ঠিকানা, এই সম্পর্কে যে প্রশ্ন বালকটি করেছিল ইজ ভেরি পিকুলিয়ার, সেটা খুবই অদ্ভুত প্রশ্ন। অ্যান্ড নো ওয়ান কুড মেক সেন্স, এবং কেউই মেক সেন্স, অর্থ বুঝতে পারলো না, অফ হিজ কোশ্চেন, তার প্রশ্নর যে অর্থ সেটা কেউই বুঝতে পারেনি। আর কেউই মানে বিকজ দ্য কোশ্চেন অ্যাবাউট দ্য ক্লাউডস হোয়ার অ্যাবাউটস, মেঘেদের যে ঠিকানা, মেঘেরা যে কোথায় থাকে, এটা একটা পিকুলিয়ার প্রশ্ন, কারণ মেঘেরা কোথায় থাকে কেউ জানে না। অ্যান্ড নো ওয়ান কুড মেক সেন্স অফ হিজ কোশ্চেন, কেউই কিন্তু তার প্রশ্নের অর্থ বুঝতে পারেনি। তাই আমি মনে করি কেউ তার প্রশ্নের সন্তোষজনক বা সন্তুষ্ট হওয়ার মতো উত্তর দিতে পারেনি। প্রশ্নটি কী ছিল না, মেঘ কোথায়, এই প্রশ্নের কেউ সন্তুষ্ট হওয়ার মতো উত্তর দিতে পারেনি এই কারণে। তো আমি এটা বলে দিলাম। পরেরটা অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু, ট্রুর জন্য তোমাদেরকে টি লিখতে হবে, অ্যান্ড এফ ফর ফলস, ভুলগুলোর জন্য, ঠিকগুলোর জন্য টি লিখতে হবে, আর ভুলগুলোর জন্য এফ লিখতে হবে, ফলস স্টেটমেন্টস, বিবৃতিগুলোর জন্য ইন দ্য গিভেন বক্সেস, প্রদত্ত বক্সের মধ্যে তোমাদেরকে টি এবং এফ লিখতে হবে ট্রু এবং ফলসের জন্য। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, বিবৃতি দিতে হবে, ফর ইচ অফ ইউর অ্যান্সার, প্রত্যেকটা আনসারের জন্য তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, সেটা তোমাদের টেক্সটটি পড়েই দিতে হবে। ইন দ্য মর্নিং, সকালবেলা, দ্য বয় আস্কড দ্য ফার্স্ট কোশ্চেন টু হিজ ফাদার, সকালে ছেলেটি জিজ্ঞাসা করেছিল ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্ন, টু হিজ ফাদার, তার বাবাকে করেছিল, এটা ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা কি এখানে যেটা আমরা টেক্সট থেকে পেয়েছি সেটা কি, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট, তার মা ছিল প্রথম, হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, যাকে সে জিজ্ঞাসা করেছিল ইন দ্য মর্নিং, তার মাকে সে প্রথম সকালবেলা জিজ্ঞাসা করেছিল, তাহলে বাবাকে জিজ্ঞাসা করেছিল, এটা কিন্তু ফলস। পরেরটায় আসি, বিয়েরটা, দ্য বয়েস মাদার, ছেলেটির মা, আস্কড হিম টু গো টু স্কুল, ছেলেটির মা তাকে বলেছিল টু গো টু স্কুল, স্কুলে যেতে, তাহলে এটা কিন্তু ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট এখানে যেটা আমি দিয়েছি, ওয়াশ কুইকলি, ধুয়ে নাও তাড়াতাড়ি, ইট ইয়োর ব্রেকফাস্ট, তোমার প্রাতরাশ, ব্রেকফাস্ট খেয়ে নাও, অ্যান্ড গো টু স্কুল, এবং
স্কুলে চলে যাও, এটাও টেক্সট থেকে নেওয়া হয়েছে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের এটা দিতে হবে। সিয়েরটা, হোয়েন দ্য বয় গট আপ ইন দ্য মর্নিং, যখন সকালে গট আপ, ছেলেটি দ্য বয় গট আপ জেগে উঠল, হি স সে দেখেছিল দ্যাট দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস, যে আকাশ ছিল ক্লাউডলেস, মেঘহীন, মানে আকাশে কোনো মেঘ ছিল না। তাহলে এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলা ঘুম থেকে উঠলো, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ ছিল ক্লিয়ার, পরিষ্কার, অ্যান্ড এমটি, এমটি মানে খালি। পরেরটা ডিএরটা, দ্য বয় ওয়াজ হ্যাপি টু থিঙ্ক, ছেলেটি ছিল খুশি, টু থিঙ্ক চিন্তা করে, দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, যে সে ঘুমিয়ে পড়েছিল। এইটা চিন্তা করে ছেলেটি খুশি হয়েছিল, এখানে এটা দিয়েছে কিন্তু এটা ফলস, ছেলেটা আদৌ খুশি হয়নি। সাপোর্টিং স্টেটমেন্ট টেক্সট থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম, এটা তাকে, স্যাডেন্ড মানে দুঃখিত করেছিল, হিম তাকে, অর্থাৎ ছেলেটিকে দুঃখিত করেছিল, টু থিঙ্ক চিন্তা করে, দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। এইটা চিন্তা করে ছেলেটি দুঃখ পেয়েছিল, কারণ তার ঘুমের মধ্যে বৃষ্টি হয়ে গিয়েছিল, সে বৃষ্টিকে চেয়েছিল, দেখতে চেয়েছিল, কিন্তু সে বৃষ্টি দেখতে পায়নি, কারণ তার ঘুমের মধ্যেই বৃষ্টি হয়ে গিয়েছিল, এই জন্য সে দুঃখিতই হয়েছিল। পরের অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হুইচ কোশ্চেন হন্টেড দ্য বয়, কোন প্রশ্ন ছেলেটাকে তাড়িত করেছিল, অর্থাৎ কোন প্রশ্নটা ছেলেটিকে তাড়িয়ে বেড়াচ্ছিল, মানে ছেলেটার মধ্যে বারবার কোন প্রশ্নটা বারবার আসছিল, তার মনে কোন প্রশ্নটা ঘোরাফেরা করছিল। আনসারটা এখানে যেটা আছে দেখো, দ্য কোয়েশ্চেন দ্যাট হন্টেড দ্য বয় ওয়াজ, প্রশ্নটা যেটা ছেলেটাকে তাড়িত করছিল বা ছেলেটার মধ্যে বারবার আসছিল, ওয়াজ, সেই প্রশ্নটা ছিল, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, মেঘ কোথায় গিয়েছিল। এটা ইনভার্টেড কমার মধ্যে রেখেছি, কারণ এটা ছেলেটিরই বক্তব্য, তাই ইনভার্টেড কমার মধ্যে এটা রাখা হয়েছে, তোমরা ওইভাবে রাখবে এবং উত্তর সঠিক হবে। যে প্রশ্ন যেটা ছেলেটাকে তাড়িত করেছিল সেটা হচ্ছে, মেঘেরা কোথায় গিয়েছিল। বিয়ের প্রশ্ন, হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডল অফ দ্য নাইট, ছেলেটা কি দেখেছিল, ইন দ্য মিডল অফ দ্য নাইট, রাত্রের মাঝখানে, অর্থাৎ মধ্যরাত্রে ছেলেটা কি দেখেছিল। আনসার, দ্য বয় স ইন দ্য মিডল অফ দ্য নাইট, ছেলেটা দেখেছিল মধ্যরাত্রে, মিডল অফ দ্য নাইট, দ্যাট দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, যে, দ্যাট মানে যে, দ্য ক্লাউডস মেঘেরা, ওয়ার রাম্বলিং মেঘেরা ঘর করছিল, ইন দ্য স্কাই আকাশে, অ্যান্ড দে লুক ডেন্স অ্যান্ড ব্ল্যাক, এবং দে বলতে এখানে মেঘেদের বুঝিয়েছে, মেঘেদের দেখাচ্ছিল ডেন্স ঘন এবং ব্ল্যাক কালো, ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস, অকেশনাল মানে হচ্ছে মাঝে মাঝে, ফ্ল্যাশেস মানে ঝলকানি, অফ লাইটনিং, লাইটনিং কথাটার মানে হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুতের ঝলকানিতে, মাঝে মাঝে যে বিদ্যুতের ঝলকানি হচ্ছিল তাতে মেঘেদের দেখাচ্ছিল ডেন্স ঘন এবং ব্ল্যাক কালো। সি এর প্রশ্ন, হাউ ডিড হি ফিল, কেমন তার অনুভূতি হয়েছিল, অ্যাজ হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ড, যখন সে হেঁটেছিল মাঠগুলোর মধ্যে দিয়ে। তাহলে অ্যাজ হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, যখন সে মাঠগুলোর মধ্যে দিয়ে হেঁটেছিল, হি ফেল্ট, সে অনুভব করেছিল, দ্যাট হিজ বডি ওয়াজ অন ফায়ার, যে তার শরীরটা ছিল, তার শরীরে যেন আগুন ধরে গিয়েছিল, এতটাই তার গরম লাগছিল। অ্যান্ড হিজ থ্রোট ড্রাই, এবং তার গলা ছিল, থ্রোট মানে গলা, ছিল শুকনো। তাহলে মাঠগুলোর মধ্যে দিয়ে যখন যাচ্ছিল, বা মাঠের মধ্যে দিয়ে যখন যাচ্ছিল, তখন সে কি দেখলো, সে অনুভব করেছিল যে তার বডিটা ছিল খুব গরম, অন ফায়ার, যেন আগুন ধরে গেছে, আর তার গলাটা শুকনো। হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, হোয়াট ডিড হি ডু, সে কী করেছিল, আফটার রিচিং পৌঁছে, দ্য শেল্টার অফ দ্য ট্রি, গাছের আশ্রয়ে পৌঁছে সে কী করেছিল। আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, পৌঁছে, আফটার মানে পরে,
রিচিং মানে পৌঁছানোর পর দ্য শেল্টার অফ দ্য ট্রি, গাছের আশ্রয়ে, সে স্প্ল্যাশড ঢেলে দিয়েছিল দ্য কুল ওয়াটার, ঠান্ডা জল, অন হিজ ডাস্টি ফিট, অন মানে উপরে, তার ডাস্টি মানে ধুলোময় পায়ের পাতার উপরে সে জল ঢেলে দিয়েছিল, স্প্ল্যাশড মানে ঢেলে দিয়েছিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস, তারপর সে ধুয়েছিল তার হাত দুটো, অ্যান্ড ফেস এবং মুখ, অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, এবং জলপান করেছিল হিজ ফিল, ভর্তি করে, যতটা জল খাওয়া যায় ততটা সে জলপান করেছিল। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। চার্টটাকে পূর্ণ করতে বলেছে ইনফরমেশন, তথ্য নিয়ে, ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে। তাহলে এখানে আছে হোয়াট আর হোয়াই। হোয়াট কি লেখা আছে এখানে? 1-এ লেখা আছে দি বয় ওয়াজ ওপেন মাউথ, ছেলেটা ছিল ওপেন মাউথ, হাঁ করেছিল, মানে ছেলেটা অবাক হয়ে গিয়েছিল। তার কারণ হি নিউ দ্যাট দ্য ওল্ড ম্যান লিভড ইন এ প্লেস, সে জানতে পেরেছিল যে ওল্ড ম্যানটা, বৃদ্ধ লোকটি, বাস করেছিল ইন এ প্লেস, একটা জায়গায়, হোয়ার, যেখানে, ইট হ্যাড নট রেইনড, যেখানে বৃষ্টি হয়নি, ফর 10 years, যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। এই কথাটা যখন জানলো তখন দ্য বয় ওয়াজ ওপেন মাউথ, তখন ছেলেটা হাঁ করে রইল বা অবাক হয়ে গিয়েছিল। 2, এখানে কি দেওয়া আছে? হোয়াটে, দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, মাটি, এখানে আর্থ বলতে মাটিকে বুঝিয়েছে, ওয়াজ ড্যাম্প স্যাঁতস্যাঁতে বা ভেজা, আন্ডার ফুট, পায়ের তলার মাটি ছিল ড্যাম্প, ভেজা বা স্যাঁতস্যাঁতে। কেন? দেয়ার ওয়াজ এ গুড শাওয়ার, সেখানে হয়েছিল একটা ভালো বৃষ্টি, ডিউরিং হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে একটা খুব ভালো বৃষ্টি হয়েছিল। নাম্বার 3, দি বয় হারিড হোম, ছেলেটা তাড়াতাড়ি করে বাড়ি এসেছিল। এবার হোয়াই কেন? হি ওয়াজ এগার টু সি, সে ছিল উৎসুক, টু সি দেখতে, হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন, হাউ মানে কতটা, ফ্রেশ তাজা এবং ক্লিন পরিষ্কার, দ্য জামুন ট্রি জাম গাছ, ইন হিজ কোর্টইয়ার্ড তার উঠোনে, লুকড দেখাচ্ছিল, তার উঠোনে যে জাম গাছটা ছিল সেটা কত ফ্রেশ তাজা ও ক্লিন পরিষ্কার, সেটা দেখার জন্য, সি মানে টু সি দেখার জন্য, হি ওয়াজ এগার সে উৎসুক ছিল, সেই জন্য সে তাড়াতাড়ি বাড়িতে ফিরেছিল। 4-এরটা, হোয়েন হি গট হোম হি স এভরিথিং হ্যাড চেঞ্জড, যখন সে বাড়িতে পৌঁছালো সে দেখলো সব কিছু, প্রত্যেকটা জিনিস, এভরিথিং হ্যাড চেঞ্জড, প্রত্যেকটা জিনিস পরিবর্তন হয়ে গিয়েছিল। কেন? তাহলে এর উত্তরটা হচ্ছে কেন, তার উত্তর হচ্ছে দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং, বৃষ্টি পরিবর্তন করে দিয়েছিল সব কিছুকে। এটা তোমরা লিখতেই পারো, আবার এটাও লিখতে পারো, ওই জন্য আমি অবলিক দিয়ে দেখো আরেকবার লিখেছি, দেয়ার ওয়াজ এ গুড শাওয়ার, সেখানে ছিল একটা ভারী বৃষ্টি। তাহলে এই দুটোর যে কোনো একটাই তোমরা লিখে দিতে পারো। পরেরটা অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর আনসার দিতে বলেছে। আবার প্রশ্ন করেছে তোমাদের অ্যাক্টিভিটি 7-এ, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে, বৃদ্ধ লোকটি কি বলেছিল, অ্যাবাউট দ্য প্লেস জায়গা সম্পর্কে, হোয়ার হি ওয়ান্স লিভড, যেখানে, হোয়ার হি ওয়ান্স একবার বা একদা, লিভ বাস করত, সেই জায়গাটা সম্পর্কে বৃদ্ধ লোকটি কী বলেছিল, এটা হচ্ছে প্রশ্ন। এবার আনসারটা দেখো, দি ওল্ড ম্যান সেইড, এখানে দেখো প্রশ্নটা কিন্তু পাস্ট টেন্সে আছে, হোয়াট ডিড আছে, তাহলে পাস্ট টেন্সে আছে, তাহলে উত্তরটা কিন্তু পাস্ট টেন্সে করতে হবে। তোমাদের প্রশ্ন উত্তর করার সময় কিন্তু খুব সতর্ক থাকতে হবে, যে টেন্সে প্রশ্ন করবে সেই টেন্সেই কিন্তু তোমাদের উত্তর দিতে হবে, নাহলে কিন্তু প্রশ্নের উত্তর সঠিক হবে না। তাহলে দি ওল্ড ম্যান, আমি এখানে দেখো সেটাকে সেইড করেছি, কেন? এখানে ডিড দেওয়া আছে। দ্য ওল্ড ম্যান সেইড দ্যাট, ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি বলেছিল যে, হি ওয়ান্স লিভড সে একসময় বাস করত, ইন এ প্লেস একটা জায়গায়, হোয়ার যেখানে, ইট হ্যাড নট রেইনড যেখানে বৃষ্টি হয়নি, ফর 10 years 10 বছর ধরে, এটাই বলেছিল।
পরেরটা বিয়েরটা, হাউ ডিড দ্য বয় ফিল অ্যাজ হি রিচড দ্য মাড হাট। হাউ ডিড দ্য বয় ফিল, কেমন বালকটি অনুভব করেছিল, এটাও পাস্ট টেন্সে আছে। অ্যাজ হি রিচড, যখন সে পৌঁছেছিল দ্য মাড হাট, মাটির কুঁড়ে ঘরে, মানে কুঁড়ে ঘরে যখন পৌঁছেছিল ছেলেটা তখন কেমন অনুভব করেছিল। আনসারটা দেখো, অ্যাজ দ্য বয় রিচড দ্য মাড হাট। এখানে দেখো প্রশ্ন থেকেই আমি এটা তুলে দিয়েছি, তোমরাও এরকম তুলে দেবে। মাড হাটে যখন মাটির কুঁড়ে ঘর বা কুঁড়ে ঘরে পৌঁছেছিল যখন ছেলেটি, হি ফেল্ট, সে অনুভব করেছিল, এ নিপ ইন দ্য এয়ার, বাতাসে ভেজা ভাব অনুভব করেছিল, অ্যান্ড দ্য আর্থ আন্ডার হিজ ফিট, এবং মাটি আন্ডার হিজ ফিট, তার পায়ের পাতার তলায়, তার পায়ের তলায় যে মাটি ছিল, ফিট মানে পায়ের পাতাগুলি, তার তলায় যে মাটিটা ছিল, ওয়াজ ড্যাম্প, সেটা ছিল স্যাঁতস্যাঁতে বা ভেজা। তাহলে ছেলেটা যখন কুঁড়ে ঘরে পৌঁছেছিল কীরকম অনুভব করেছিল, এইখানে তোমাদের এখনই আমি বলে দিলাম যে বাতাসে একটা ভেজা ভাব, আর তার পায়ের পাতার তলায় যে মাটি ছিল সেটা ছিল ভেজা বা স্যাঁতস্যাঁতে। পরেরটা সিয়েরটা, হোয়াট ডিড দ্য বয় ডু অ্যাজ হি স্টুড আন্ডার দ্য জামুন ট্রি। হোয়াট মানে কি, ডিড দ্য বয় ডু কী করেছিল, অ্যাজ মানে যখন, হি স্টুড সে দাঁড়িয়েছিল, আন্ডার দ্য জামুন ট্রি জাম গাছের তলায় যখন দাঁড়িয়েছিল, তখন ছেলেটা কি করেছিল। এটাও দেখো প্রশ্নটা পাস্ট টেন্সে করেছে, কারণ এখানে দেখো ডিড দেওয়া আছে। তাহলে উত্তরটা আমাকে পাস্ট টেন্সেই করতে হবে। দ্য বয় লেট দ্য রেইন ড্রপস ফল, লেটটা কিন্তু পাস্ট টেন্সে আছে, কারণ তোমরা জানো লেট একটা এমনই একটা ভার্ব যেটা কিন্তু যার কোনো এটা কিন্তু ফর্ম বদলালেও, যখন যেমন ধরো ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, তিনটেতেই কিন্তু লেট থাকে। তাহলে এটা পাস্ট টেন্স হলেও লেটই হবে। দ্য বয় লেট দ্য রেইন ড্রপস, বালকটা পড়তে দিয়েছিল বৃষ্টির ফোঁটাগুলোকে, ফল অন হিজ হেড, পড়তে দিয়েছিল তার মাথার উপরে, অ্যান্ড ফেস এবং মুখের উপরে, অ্যাজ হি স্টুড, অ্যাজ মানে এখানে যখন সে দাঁড়িয়েছিল, স্টুড মানে দাঁড়িয়েছিল, আন্ডার দ্য জামুন ট্রি জাম গাছের তলায়। তাহলে ঠিক আছে, এটা হয়ে গেল। পরেরটা ডিএরটা, হোয়াই ডিড দ্য ক্লাউড শেড রেইন, কেন মেঘেরা ঝরিয়েছিল বৃষ্টি, ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য বয়, অ্যাবসেন্স মানে অনুপস্থিতি, অফ দ্য বয়, ছেলেটির অনুপস্থিতিতে মেঘেরা কেন বৃষ্টি ঝরিয়েছিল। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু উত্তর দিতে সকলেরই একটু অসুবিধা হয়। তো আমি দেখো খুব অন্যভাবে আমি নিজের মতো করে খুব স্বাভাবিকভাবে এই উত্তরটা আমি তৈরি করেছি। ন্যাচারাল থিংস, প্রাকৃতিক জিনিস, লাইক দ্য ক্লাউডস, মেঘেদের মতো যে প্রাকৃতিক জিনিস, গ্যাদার, এইটা হচ্ছে লাইক দ্য ক্লাউডস, গ্যাদার অ্যান্ড শেড রেইন ন্যাচারালি অ্যাট এনি টাইম। তাহলে ন্যাচারাল থিংস লাইক দ্য ক্লাউডস, মেঘেদের মতো ন্যাচারাল থিং জিনিসগুলো, গ্যাদার এরা হচ্ছে জড়ো হয় এবং বৃষ্টি ঝরিয়ে দেয়, ন্যাচারালি স্বাভাবিকভাবে, অ্যাট এনি টাইম যে কোনো সময় মেঘ জড়ো হতে পারে আর বৃষ্টি ঝরিয়ে দিতে পারে। সো ইট ওয়াজ জাস্ট এ ন্যাচারাল অ্যাফেয়ার, এটা ছিল শুধুমাত্র, জাস্ট মানে শুধুমাত্র একটা প্রাকৃতিক ব্যাপার, বিষয়, আর ফেনোমেনা মানে ঘটনা। প্রাকৃতিক অ্যাফেয়ারটা দেবে অথবা ফেনোমেনা দেবে, দুটো কিন্তু একসঙ্গে দেবে না। তোমরা যারা একটু সহজ ভাষায় লিখবে তারা অ্যাফেয়ার লিখবে, আর যারা ফেনোমেনা শব্দটি ইউজ করতে পারবে তাদের আমি বলবো যে অ্যাফেয়ারটা না দিয়ে ফেনোমেনা শব্দটা দেবে, তাহলে কিন্তু শুনতে ভাল লাগবে এবং উত্তরটাও আরও ভালো হবে। এরপর আমি আসি পরেরটায়। অ্যাক্টিভিটি 8A, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট ডিনোট হুইচ উইল বি ইন প্রোগ্রেস অ্যাট এ টাইম ইন দ্য ফিউচার। বলছে আন্ডারলাইন করতে বলেছে দ্য ভার্বগুলোকে, দ্যাট ডিনোট যেটা নির্দেশ করে, হুইচ উইল বি ইন প্রোগ্রেস যে প্রোগ্রেস কোনো কাজটা চলতে থাকবে, ইন প্রোগ্রেস মানে চলতে থাকবে, অ্যাট এ টাইম ইন দ্য ফিউচার ভবিষ্যতে চলতে থাকবে, সেই ভার্বগুলোকে আন্ডারলাইন করতে বলেছে, তলায় দাগ দিতে বলেছে। ওয়ানেরটা, আই
শ্যাল বি রিডিং এ বুক নেক্সট উইক। আমি পড়তে থাকবো, শ্যাল বি রিডিং এ বুক, একটা বই পড়তে থাকবো পরের সপ্তাহে। তাহলে এখানে শ্যাল বি রিডিং এটা ভবিষ্যৎকালে চলতে থাকবে, ইন প্রোগ্রেস মানে চলতে থাকবে, তাহলে এটার তলায় আন্ডারলাইন করেছি। পরেরটা দেখো, টুয়েটটা, ইউ উইল বি গোয়িং টু স্কুল টুমরো, তুমি আগামীকাল স্কুল যেতে থাকবে। মানে এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তোমরা এটা জানো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনের নিয়ম। সাবজেক্ট শ্যাল বা উইল দিতে হয়, তারপরে দিতে হয় বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকে। এখানে দেখো ভার্বের সঙ্গে সব ভার্বের সঙ্গে আইএনজি কিন্তু দেওয়া আছে। তারপরে অবজেক্ট বসাতে হয়, তারপরে আদার্স দিতে হয়। এই কিন্তু ফরমেশনটা তোমরা মাথায় রাখবে যখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স করবে। এগুলো কিন্তু সবই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে ইউ উইল বি গোয়িং টু স্কুল টুমরো, তুমি আগামীকাল স্কুল যেতে থাকবে। 3 দে উইল বি ভিজিটিং, তারা ভ্রমণ করতে থাকবে আওয়ার হাউস, আমাদের বাড়ি, নেক্সট মান্থ, পরের মাসে আমাদের বাড়ি ভ্রমণ করতে থাকবে। দে উইল বি ভিজিটিং আওয়ার হাউস নেক্সট মান্থ। পরেরটা অ্যাক্টিভিটি 8B, আন্ডারলাইন দ্য ভার্বস, ভার্বগুলোকে আন্ডারলাইন করতে বলেছে। দ্যাট ডিনোট অ্যাকশানস, যেটা নির্দেশ করে কাজগুলি, দ্যাট উইল বি কমপ্লিটেড, যেগুলো সম্পূর্ণ হয়ে যাবে, ইন দ্য ফিউচার, ভবিষ্যতে যেগুলো সম্পন্ন হয়ে যাবে সেইগুলো। তাহলে এটা কি, ভবিষ্যতে কোনো কাজ যদি সম্পন্ন হয়ে থাকে, মানে সম্পূর্ণ হয়ে থাকে, হয়ে গিয়ে থাকে, সেগুলোকে আমরা বলি ফিউচার পারফেক্ট টেন্স। এখানে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে বলেছে। 1, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই দেন, আমি লিখে থাকবো, শ্যাল হ্যাভ রিটেন মানে লিখে থাকবো, দ্য স্টোরি গল্পটা, বাই দেন তখন, ততক্ষণে আমি গল্পটা লিখে থাকবো। 2 হি উইল হ্যাভ লেফট, সে ছেড়ে চলে যাবে, বিফোর ইউ গো টু সি দ্য ডক্টর, বিফোর ইউ গো টু সি, তুমি দেখা করবে ডাক্তারের সঙ্গে, তার আগেই কিন্তু হি উইল হ্যাভ লেফট, সে কিন্তু চলে যাবে। তুমি ডাক্তারের সঙ্গে দেখা করার আগেই সে হি উইল হ্যাভ লেফট, সে চলে যাবে। 3 ইউ শ্যাল হ্যাভ গন টু দ্য ফেয়ার, তুমি, ফেয়ার মানে মেলায়, মেলা, তুমি মেলায় গিয়ে থাকবে, মানে তুমি মেলায় পৌঁছে যাবে। এই সবগুলোই কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স। এর গঠনের নিয়ম হচ্ছে সাবজেক্ট শ্যাল উইল, তারপরে তোমাদেরকে দিতে হবে হ্যাভ, আর তারপর দিতে হবে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তারপর অবজেক্ট, তারপরে আদার্স। অ্যাক্টিভিটি 8B, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে পড়ো। আইডেন্টিফাই দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এখান থেকে আইডেন্টিফাই মানে চিহ্নিত করো, চিনে নাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সকে চিনে নাও অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো, এবং টেবিলটা নিচে যেটা দেওয়া আছে সেটাকে পরিপূর্ণ করো। তাহলে এখানে দেখো 4টে সেন্টেন্স দেওয়া আছে। আই শ্যাল বি প্লেয়িং ইন দ্য ফিল্ড, আমি খেলতে থাকবো মাঠে। তাহলে আমি কি বললাম, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমি আগেই বলে দিয়েছি। সাবজেক্টের পরে শ্যাল উইল থাকবে, তারপরে বি থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। তো এখানে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো এই চার্টে আমি লিখে দিয়েছি, এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমি চার্টে লিখে দিয়েছি। পরেরটা 2, সি উইল হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম, সে কবিতাটি পাঠ করে থাকবে। রিসাইটেড মানে হচ্ছে কবিতা আবৃত্তি করা, সে কবিতাটি আবৃত্তি করে থাকবে। তাহলে এটা কি ফিউচার পারফেক্ট টেন্স। এখানে দেখো ফিউচার পারফেক্ট টেন্সের তলায় আমি লিখে দিয়েছি 2 তারপরে ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য পিকনিক, তুমি পিকনিকটি, চড়ুই ভাতিটি উপভোগ করে থাকবে। এটাও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স। তার গঠনের নিয়ম আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি। সাবজেক্টের পরে শ্যাল উইল হবে, তারপরে হ্যাভ হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট, তারপর আদার্স। এবারে 4 দে উইল বি কামিং সুন, তারা আসতে থাকবে, সুন মানে শীঘ্রই বা তাড়াতাড়ি।
এটা আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর তলায় বসিয়েছি, কারণ এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারা দে উইল বি কামিং সুন, তারা আসতে থাকবে তাড়াতাড়ি। এবার অ্যাক্টিভিটি 9, রাইট দ্য অ্যান্টোনাইমস। অ্যান্টোনাইমস মানে বিপরীতার্থক শব্দ লিখতে বলেছে অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা রয়েছে তার বিপরীতার্থক শব্দ লিখতে বলেছে বাই ইউজিং দ্য প্রেফিক্স ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে প্রেফিক্স নিয়ে, প্রেফিক্স মানে কি, যেগুলো কিন্তু সামনে সে যেগুলো সামনে ফিক্স করা হয়, মানে যে শব্দগুলো সামনে লেখা হয় কোনো একটা শব্দের, সেইগুলোকে বলে প্রেফিক্স। আর যে লেখাগুলো বা যে অক্ষরগুলো কোনো একটা শব্দের পেছনে লেখা হয়, লিখে অন্য একটা মানে হয়, তখন সেটাকে বলে সাফিক্স। তাহলে প্রেফিক্স মানে তো তোমরা বুঝতে পারলে যে যে লেটারগুলো সামনে কোনো একটা শব্দের সামনে লিখে সেই শব্দের মানেটাকে পরিবর্তিত বা পরিবর্তন করে দেওয়া হয়, সেগুলো হচ্ছে প্রেফিক্স। এটা কিন্তু তোমাদের জানতে হবে। প্রি মানে সামনে, আর ফিক্স মানে আটকানো, সামনে আটকানো। এটা দেখো, ইট ইজ পসিবল ফর হিম, এটা সম্ভব তার পক্ষে, টু লিভ দ্য চেয়ার, চেয়ারটাকে তুলে নেওয়া তার পক্ষে সম্ভব। এখানে ধরো দেখো পসিবলের তলায় এটাকে, এখানে পসিবলটাকে আন্ডারলাইন করা আছে, তাহলে এটা হবে ইম লাগাতে হবে। ইম্পসিবল অসম্ভব, এটা তার পক্ষে অসম্ভব, টু লিভ দ্য চেয়ার, চেয়ারটা তোলা তার পক্ষে অসম্ভব। এবার বিয়েতে আসি, হিজ হ্যান্ডরাইটিং ইজ লেজিবল, তার হাতের লেখা পড়ার যোগ্য, মানে পড়ার মতো, মানে পড়া যায়। তাহলে এটাকে উল্টো করলে এখানে দেখো ইল যদি লাগাই, ইললেজিবল মানে কি, পাঠযোগ্য নয়, মানে পড়তে পারা যায় না। হিজ হ্যান্ডরাইটিং ইজ ইললেজিবল, পাঠযোগ্য হবে না। তাহলে ইল, এই যে ইল কথাটা, এটা কিন্তু প্রেফিক্স। এইটা কিন্তু লেজিবেলের আগে আগে আইএলটা যোগ করে এটার পরিবর্তন, এই শব্দের অর্থটাকে পুরোপুরি পরিবর্তিত করে দেওয়া হয়েছে। দেয়ার কাম ইজ নট রিজনেবল, তাহলে তাদের ইজ নট রিজনেবল, তাহলে এখানে আমাকে দেখতে হবে কি এখানে লেখা হচ্ছে, এখানে হচ্ছে আনরিজনেবল। দেয়ার ক্লেইম ইজ নট রিজনেবল, তাদের দাবিটা রিজনেবল নয়, মানে যুক্তিগ্রাহ্য নয়। এখানে বলেছে দেয়ার ক্লেইম ইজ নট রিজনেবল, যুক্তিগ্রাহ্য নয়। তাহলে আমি এটাকে কি করব, তাহলে এখানে আমি প্রেফিক্স আন যদি আমি লিখে দিই, আনটায় যদি রিজনেবলের আগে লিখে দিই, তাহলে তাদের দাবি হয় আনরিজনেবল, মানে কি, যুক্তিগ্রাহ্য নয়। তাহলে বুঝতে পারলে কি করে প্রেফিক্স যোগ করে এই রিজনেবল শব্দটির মানে চেঞ্জ হয়ে গেল। পরেরটা ডিএটা, হি বিলিভস হিজ ফ্রেন্ড, সে বিশ্বাস করে তার বন্ধুকে। এখানে বিলিভসের আগে ডিস, এই যদি তুমি প্রেফিক্স এখানে আটকে দাও বা দিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে ডিস বিলিভ, সে অবিশ্বাস করে তার বন্ধুকে। অ্যাক্টিভিটি 10-এর এ, রাইট এ স্টোরি, একটা গল্প লেখো ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দের মধ্যে, ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টগুলোকে ইউজ করে, ব্যবহার করে। টু ফ্রেন্ডস পাসিং থ্রু এ ফরেস্ট, দুটো বন্ধু পাস করছিল একটা জঙ্গলের মধ্যে দিয়ে, এই বিয়ার একটা ভাল্লুক কেম এসেছিল। তারপরে ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড এ ট্রি, একটা বন্ধু গাছে উঠে গিয়েছিল, ক্লাইম্ব মানে উঠে গিয়েছিল, এ ট্রি। দ্য আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, অন্য বন্ধুটি গাছে উঠতে পারলো না। হেল্পলেস অসহায়, লে ডাউন শুয়ে পড়েছিল, লাইক এ ডেড ম্যান, একটা মৃত লোকের মতো। বিয়ার কেম নেয়ার দ্য ম্যান, বিয়ারটা ভাল্লুকটা এসেছিল ওই লোকটির কাছে বা ওই বন্ধুটির কাছে। থট হি ওয়াজ ডেড, ভেবেছিল সে মৃত। ওয়েন্ট অ্যাওয়ে, ভাল্লুকটি চলে গিয়েছিল। তাহলে আনসার এখানে আমি একটা টাইটেল দিয়েছি, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, দুই বন্ধু এবং একটি ভাল্লুক। টু ক্লোজ ফ্রেন্ডস, দুটো খুব গভীর বন্ধুত্ব, ক্লোজ ফ্রেন্ডস। সুজয় অ্যান্ড সুমন, এরা ছিল খুব ক্লোজ ফ্রেন্ড। লিভড ইন এ ভিলেজ, একটা গ্রামে বাস করত। ওয়ান ডে দে ডিসাইডেড টু ভিজিট ফার অ্যাওয়ে সিটি, একদিন তারা সিদ্ধান্ত নিয়েছিল ভ্রমণ করবে দূরবর্তী একটা শহরে। দে ওয়ার পাসিং থ্রু এ ফরেস্ট, তারা পাস করছিল একটা জঙ্গলের মধ্যে। টু মেক দেয়ার জার্নি শর্ট, তাদের জার্নিটাকে শর্ট করার জন্য, ছোটো করার জন্য, একটু জার্নিটাকে একটু শর্ট করার জন্য বা ছোটো করার জন্য।
অল অন এ সাডেন হঠাৎ তারা দেখেছিল এই বিয়ার, এ লার্জ বিয়ার, একটা বড় ভাল্লুক কামিং আউট, বেরিয়ে আসছে ফ্রম এ ক্লোজ বাই বুশ, একটা কাছাকাছি জঙ্গল থেকে, বুশ মানে ঝোপ থেকে, কাছাকাছি ঝোপ থেকে। ইট ওয়াজ গ্রান্টিং, এই ভাল্লুকটা ঘোট ঘোট শব্দ করছিল বা ভাল্লুকটা আওয়াজ করছিল, অ্যান্ড অ্যাডভান্সিং টুয়ার্ডস দেম, এবং এগিয়ে আসছিল তাদের দিকে, টুয়ার্ডস মানে দিকে, দেম তাদের দিকে। বোথ অফ দ্য ফ্রেন্ডস, দুটো বন্ধুই ওয়্যার ভেরি স্কেয়ার্ড, খুবই স্কেয়ার্ড মানে ভয়, মানে ভীত হয়ে যাওয়া, ভয় পেয়ে গিয়েছিল দুটো বন্ধুই। সুজয় অ্যাট ওয়ান্স, সুজয় সঙ্গে সঙ্গে র্যান আপ, দৌড়ে চলে গেল টু এ নিয়ার বাই ট্রি, একটা পার্শ্ববর্তী গাছের কাছে চলে গেল, অ্যান্ড ক্লাইম্ব ইট আপ, এবং সেই গাছটিতে উঠে পড়লো। ইট মানে এখানে গাছকে বুঝিয়েছে। বাট কিন্তু সুমন ডিড নট নো, জানতো না, হাউ টু ক্লাইম্ব এ ট্রি, কী করে একটা গাছে উঠতে হয়। হি ওয়াজ হেল্পলেস, সে ছিল অসহায়, অ্যান্ড অ্যালোন, এবং একা। বাই চান্স, হঠাৎ, হি রিমেম্বার্ড, সে স্মরণ করলো, দ্যাট বিয়ার্স ডু নট ইট, ভাল্লুকেরা খায় না দ্য ফ্লেশ অফ ডেড অ্যানিমেলস, মৃত প্রাণীর ফ্লেশ মানে মাংস, তারা খায় না, ভাল্লুক খায় না। সো হি লে ডাউন, তাই সে শুয়ে পড়লো, অন দ্য গ্রাউন্ড, মাটির উপরে, প্রিটেন্ডিং, ভান করেছিল, টু বি এ ডেড, একটা মৃত মানুষের মতো ভান করে সে মাটির উপরে শুয়ে পড়েছিল। দ্য বিয়ার কেম, ভাল্লুকটি এসেছিল, স্নিপড অ্যাট হিম, তাকে শুঁকেছিল, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গিয়েছিল। সুজয় কেম ডাউন, সুজয় তখন গাছ থেকে নেমে আসলো, ফ্রম দ্য ট্রি, অ্যান্ড আক্সড সুমন, এবং সুমনকে জিজ্ঞেস করলো, হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার টু ইয়োর ইয়ার্স, ভাল্লুকটা ফিসফিস করে তোমার কানে কি বলেছিল। হি রিপ্লাইড, সে উত্তর দিয়েছিল, দ্য বিয়ার টোল্ড মি, ভাল্লুকটা আমাকে বলেছিল, টু পার্ট উইথ এ ফ্রেন্ড, একটা বন্ধুর সঙ্গ, পার্ট উইথ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, একটা বন্ধুর সঙ্গ ছেড়ে দিতে, হু ডাজ নট হেল্প হিজ ফ্রেন্ড, যে হেল্প করে না, সাহায্য করে না তার বন্ধুকে, ইন ডেঞ্জার, বিপদে যে তার বন্ধুকে সাহায্য করে না, তার সঙ্গ ছেড়ে দিতে ভাল্লুকটা আমাকে বলেছিল। তাহলে এটার মোরাল একটা আমি মোরালও দিয়েছি, নীতিবাক্য, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, একটা নিড মানে প্রয়োজনের বন্ধুই, ইনডিড মানে আসলে, বাস্তবিক পক্ষে একটা বন্ধু, প্রয়োজনের বন্ধুই আসল বন্ধু। এবার অ্যাক্টিভিটি 10B, সাপোজ ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর এ পিস অফ গুড নিউজ, ধরে নাও, সাপোজ তুমি অপেক্ষা করছিলে একটা গুড নিউজের জন্য। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দে একটা প্যারাগ্রাফ লেখো, অনুচ্ছেদ লেখো, অন ইউর এক্সপিরিয়েন্স অফ ওয়েটিং, তোমার অভিজ্ঞতা, ওয়েটিং মানে অপেক্ষা করার যে অভিজ্ঞতা, তার উপরে তোমাকে একটা 80 ওয়ার্ডসের উপরে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। এখানে হিন্টসগুলো দেওয়া আছে। দ্য নিউজ ইউ ওয়েটেড ফর, যে নিউজের জন্য তুমি অপেক্ষা করেছিলে, যে সংবাদের জন্য তুমি অপেক্ষা করেছিলে। হোয়াট ইউ ডিড হোয়াইল ওয়েটিং, হোয়াট কি তুমি করেছিলে যখন, হোয়াইল ওয়েটিং যখন তুমি অপেক্ষা করছিলে তখন তুমি কি করেছিলে। ওয়েদার দ্য নিউজ হ্যাড কাম, খবরটা এসেছিল কি না। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতিগুলি। এবার আমি এখানে অ্যান্সার দিয়ে দিয়েছি। আই স্পেন্ট এ ফিউ আওয়ার্স ইন অ্যাংজাইটি, আমি কাটিয়েছিলাম কয়েক ঘন্টা ইন অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বিগ্নতায়। ইয়েস্টারডে গতকাল। আই ওয়াজ এগারলি ওয়েটিং ফর এ মেসেজ, আমি এগারলি উৎসুকভাবে ওয়েটিং অপেক্ষা করছিলাম, ফর এ মেসেজ একটা মেসেজের জন্য, বার্তার জন্য, মেসেজ মানে বার্তা, ফ্রম মাই আঙ্কেল আমার আঙ্কেলের কাছ থেকে, হু হ্যাড প্রমিসড যে প্রতিজ্ঞা করেছিল, টু অ্যারেঞ্জ একটা আয়োজন করবে, ফর এ ট্যুর একটা ট্যুর অফ কাশ্মীর ট্যুরের জন্য, কাশ্মীরে ভ্রমণ করার জন্য, ফর আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারের জন্য কাশ্মীরে একটা ভ্রমণ হবে, সেই আয়োজন করবেন, সেটা আমার আঙ্কেল আমার কাকা সেটা আর কি প্রমিস করেছিল, প্রতিজ্ঞা করেছিল। হি ওয়াজ টু সেন্ড অ্যান SMS, তাকে পাঠাতে হতো একটা SMS, একটা বার্তা, বিটুইন 1 PM অ্যান্ড 4 PM, 1টা থেকে 4টের মধ্যে। সুতরাং আই স্টেড অ্যাট হোম, আমি থেকেছিলাম অ্যাট হোম বাড়িতে, ওয়েটিং ফর দ্য প্রেসিয়াস মেসেজ, ওই প্রেসিয়াস মানে হচ্ছে
মূল্যবান আর মেসেজ মানে বার্তার জন্য আমি বাড়িতে অপেক্ষা করেছিলাম। আই কেপ্ট মাই মোবাইল ফোন উইথ মি। আমি রেখেছিলাম আমার মোবাইল ফোনটা উইথ মি, আমার সঙ্গে অল দ্য টাইম, সব সময়, অনলি টু রিসিভ দ্য গুড নিউজ, শুধুমাত্র রিসিভ গ্রহণ করতে গুড নিউজ, ভালো সংবাদ। আই কুড নট কনসেন্ট্রেট ইন এনিথিং, আমি কোনো কিছুতেই মন দিতে পারছিলাম না। দ্য থট অফ মাই আঙ্কেলস প্রমিস, আমার কাকার যে প্রমিসড মেসেজ, আমার কাকার এই প্রতিজ্ঞাবদ্ধ বার্তার জন্য, এই বার্তার যে চিন্তা, থট কেপ্ট হন্টিং মি, আমাকে তাড়িত করছিল। আমার মধ্যে এই চিন্তা, এই কথাটা বারবার করে জেগে উঠছিল। হোয়েন ইট ওয়াজ 4:30, যখন এটা হয়েছিল 4:30, যখন 4:30 বাজে, আই গেভ আপ অল মাই হোপস, আমি আশা করেছিলাম অল মাই হোপস, আমার আশা আমি ছেড়ে দিয়েছিলাম। কারণ মেসেজটা মানে বার্তাটা আসতো 1টা থেকে 4টের মধ্যে, তাহলে 4:30 যখন বাজে তখন আমি সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম। গেভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। অ্যান্ড জাস্ট দেন, ঠিক তখন দ্য লং অ্যাওয়েটেড মেসেজ, ঠিক তখন দীর্ঘ প্রতীক্ষিত মেসেজটা মানে বার্তাটা, সেই মেসেজটা ব্লিঙ্কড, সেটা কিন্তু ব্লিঙ্ক করতে আরম্ভ হলো, মানে ঝলকানি দিতে আরম্ভ করলো। মোবাইলের মধ্যে মেসেজ, তোমরা দেখবে কোনো মেসেজ পাঠালে ওটা যেরকম ঝলকানি দেয়, সেরকম ঝলকানি দিতে আরম্ভ করলো। আই বিকেম ভেরি এক্সাইটেড, আমি হয়েছিলাম খুবই উত্তেজিত। অ্যান্ড আই স্টার্টেড, এবং আমি শুরু করেছিলাম টু মেক অ্যারেঞ্জমেন্টস, আমি ব্যবস্থা করতে শুরু করেছিলাম ফর দ্য জার্নি মানে ভ্রমণ করার জন্য আমি তখন প্রস্তুতি নিতে শুরু করেছিলাম। তাহলে সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করলাম, আশা করি তোমাদের খুব কাজে আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আমাকে মোটিভেট করার জন্য। কমেন্ট বক্সে তোমাদের সমস্যা হলে বা ভালো লাগলে লিখে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলটিকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য এটা তোমরা করবে, বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলটি তাহলে গুরুত্ব পাবে। আর ভিডিওটি দেখার জন্য লটস অফ থ্যাঙ্কস টু ইউ।